আজ আমরা কথা বলবো এমন এক কবিতা নিয়ে যা মডার্ন লিটারেচারের অন্যতম সেরা, কিন্তু সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হিসেবে পরিচিত। হ্যাঁ, আমি টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের কথাই বলছি। তো চলুন, আজ আমরা এই কবিতার খণ্ড খণ্ড ছবির ভেতর দিয়ে এর গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কেন ১০০ বছর পরেও এটা এতখানি প্রাসঙ্গিক। চলুন শুরু করা যাক কবিতার সেই বিখ্যাত, সেই আইকনিক লাইনটা দিয়ে। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, ব্রিডিং লাইল্যাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড। একবার ভেবে দেখুন তো, এপ্রিল মাস, বসন্তকাল, যখন নতুন প্রাণের সঞ্চার হয়, তাকেই কিনা বলা হচ্ছে সবচেয়ে নিষ্ঠুর। মৃত মাটি থেকে যখন ফুল ফুটে বেরোচ্ছে, তখন সেটা আনন্দ না দিয়ে যেন কষ্ট দিচ্ছে। শুরুতেই কি অদ্ভুত এক বৈপরীত্য, তাই না? তো এই বিশাল আর জটিল কবিতাটা আমরা ঠিক কিভাবে বুঝব? চলুন দেখে নিই আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা। আমরা প্রথমে দেখব কোন পরিস্থিতিতে এই কবিতা লেখা হয়েছিল, তারপর কবিতার প্রত্যেকটা অংশে ঢুকব আর একদম শেষে দেখব এর মূল বার্তাটা কি। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, দ্য মডার্ন ওয়েস্টল্যান্ড। কিন্তু প্রশ্ন হল, কেন এই কবিতা, আর কেনই বা এটা আজও এত গুরুত্বপূর্ণ? এর উত্তর পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, ঠিক সেই সময়ে যখন এই কবিতাটা লেখা হয়েছিল। কবিতাটাকে বুঝতে হলে এর সময়টাকে বোঝাটা কিন্তু খুব জরুরি। ভাবুন একবার, প্রথম বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে। পুরো ইউরোপ যেন একটা ধ্বংসস্তূপ, শুধু বাইরে নয়, মানুষের ভেতরেও। বিশ্বাস, সংস্কৃতি, পুরনো মূল্যবোধ সবকিছু ভেঙে চুরমার। আর এই ভাঙনের মধ্যে দিয়েই শিল্প সাহিত্যে জন্ম নিচ্ছে মডার্নিজম। ঠিক এই রকম একটা সময়ে ১৯২২ সালে এলিয়ট প্রকাশ করছেন দ্য ওয়েস্টল্যান্ড। তো বুঝতেই পারছেন, এই ধ্বংস আর হতাশার অনুভূতি কবিতাটার একেবারে কেন্দ্রে। আর এই যে ভাঙনের কথা বললাম, শিল্প সাহিত্যে এর একটা নামও আছে, লিটারেরি মডার্নিজম বা আধুনিকতাবাদ। এর মানে হল পুরনো সব নিয়মকানুন ভেঙেচুরে নতুন কিছু করার একটা চেষ্টা। লেখকরা তখন খণ্ড খণ্ড ছবি, বিভিন্ন ভাষার ব্যবহার আর নানা রকম নিরীক্ষা করছিলেন। উদ্দেশ্য ছিল একটাই, আধুনিক জীবনের হতাশা আর বিচ্ছিন্নতাকে তুলে ধরা। এই জন্যই কিন্তু দ্য ওয়েস্টল্যান্ড পড়তে গেলে মনে হয় সবকিছু কেমন যেন ছাড়া ছাড়া, খাপ ছাড়া। বেশ, তাহলে প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন সরাসরি কবিতার ভেতরে ঢোকা যাক। আমাদের দ্বিতীয় পর্ব, কবিতার প্রথম অংশ, দ্য বারিয়াল অফ দ্য ডেড, মানে মৃতের সমাধি। শুরুতেই কি সাংঘাতিক কিছু প্রশ্ন। হোয়াট আর দ্য রুটস দ্যাট ক্লাচ, হোয়াট ব্রাঞ্চেস গ্রো আউট অফ দ্য স্টোনি রাবেশ? মানে এই যে পাথুরে আবর্জনা, এখান থেকে কিসের শিকড় গজাবে, কিসের ডালপালা? উত্তরটাও সোজা, কিছুই না। কারণ আমাদের কাছে আছে শুধু এই হিপ অফ ব্রোকেন ইমেজেস, বা ভাঙা ছবির স্তূপ, একটা অনুর্বর মৃতপ্রায় পৃথিবীর ছবি। এই যে দেখুন, স্টোনি রাবেশ, হিপ অফ ব্রোকেন ইমেজেস, ডেড ট্রি, এই শব্দগুলো কি বলছে? এগুলো আসলে প্রতীক। কিসের প্রতীক? সেই যুদ্ধ পরবর্তী পৃথিবীর, যেখানে বিশ্বাস, সংস্কৃতি সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। জীবন মানেই যেন ফিয়ার ইন আ হ্যান্ডফুল অফ ডাস্ট, এক মুঠো ধুলোয় লুকিয়ে থাকা ভয়। এরপর এলিয়ট আমাদের নিয়ে যান আধুনিক এক শহরে, লন্ডনে। কিন্তু কেমন লন্ডন? এক ভুতুড়ে অবাস্তব শহর, আনরিয়েল সিটি। ভাবা যায়, লন্ডন ব্রিজের ওপর দিয়ে মানুষের স্রোত বয়ে যাচ্ছে, কিন্তু তারা যেন জীবন্ত নয়, মৃত। মনে হচ্ছে যেন মৃত্যু এসে সবাইকে শেষ করে দিয়ে গেছে। এই আনরিয়েল সিটি কিন্তু শুধু লন্ডন নয়, এটা আসলে আধুনিক যান্ত্রিক জীবনেরই একটা ছবি। সবাই আছে, কিন্তু কেউ কারো নয়, সবাই একা। লাইনটা খেয়াল করুন, ইচ ম্যান ফিক্সড হিজ আইজ বিফোর হিজ ফিট। প্রত্যেকে শুধু নিজের পায়ের দিকে তাকিয়ে আছে, কারো সাথে কথা নেই, যোগাযোগ নেই। এক গভীর বিচ্ছিন্নতা, যা ছিল সেই সময়ের মানুষের এক কঠিন বাস্তবতা। কবিতার এই যে বিচ্ছিন্নতার ছবি, এটা আরও স্পষ্ট হয়ে ওঠে পরের দুটি অংশে। তো চলুন আমাদের তৃতীয় পর্বে যাই, আ গেম অফ চেস আর দ্য ফায়ার সারমন। এখানে আমরা দেখব মানুষের ব্যক্তিগত সম্পর্কগুলো কিভাবে ভেঙে পড়ছে। এখানে এলিয়ট খুব দারুণ একটা কাজ করেছেন। তিনি সমাজের দুটো আলাদা স্তরের ছবি পাশাপাশি রেখেছেন। একদিকে বিশাল এক বিলাসবহুল ঘরে এক ধনী মহিলা, তার সঙ্গী একদম চুপ, কোনো কথাই বলছে না।
অন্যদিকে একটা সাধারণ পাবে কিছু সাধারণ ঘরের মহিলা, তাদের আলোচনাতেও সেই একই শূন্যতা, একই হতাশা। মানে অবস্থাটা সবখানেই এক, সম্পর্কগুলো ভেতরে ভেতরে ফাঁপা হয়ে গেছে। সম্পর্কের এই অবক্ষয়ের সবচেয়ে ভয়ঙ্কর ছবিটা বোধহয় আমরা পাই দ্য ফায়ার সারমনে। এখানে একটা প্রেমহীন যান্ত্রিক শারীরিক সম্পর্কের বর্ণনা দেওয়া হয়েছে। দেখুন, ছেলেটার কোনো অনুভূতি নেই, মেয়েটারও নেই। কাজটা শেষ হওয়ার পর মেয়েটা শুধু ভাবে, ওয়েল, নাও দ্যাটস ডান অ্যান্ড আই এম গ্ল্যাড ইটস ওভার। যাক বাবা, বাঁচা গেল। এই যে দৃশ্যটা, এটা আসলে কি? এটা হলো আধুনিক পৃথিবীতে ভালোবাসার মৃত্যু। এখানে কোনো আবেগ নেই, কোনো টান নেই। সম্পর্কটা হয়ে গেছে একটা যান্ত্রিক কাজ, যা শেষ হলে মানুষ স্বস্তি পায়। কি সাংঘাতিক, তাই না? তো এতক্ষণ ধরে আমরা শুধু ধ্বংস, হতাশা আর শূন্যতার কথাই শুনছি। তাহলে কি কোনো আশাই নেই? এই প্রেমহীন, ভাঙা পৃথিবীতে কি নতুন করে কিছু শুরু হওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এলাম আমাদের চতুর্থ পর্বে, কবিতার শেষ দুটি অংশে, ডেথ বাই ওয়াটার এবং হোয়াট দ্য থান্ডার সেড। এখানেই হয়তো আমরা আশার একটা আলো দেখতে পাব। ডেথ বাই ওয়াটার কবিতার সবচেয়ে ছোট অংশ, এটা মাত্র কয়েকটা লাইন। এখানে ফ্লেবাস নামে এক নাবিকে ডুবে যাওয়ার কথা বলা আছে। কিন্তু এই মৃত্যুটা কিন্তু শুধু শেষ হয়ে যাওয়া নয়, এটা একটা পরিশুদ্ধি। মানে নতুন কিছু শুরু হওয়ার আগে পুরনোকে মুছে ফেলা দরকার। এটাই এখানকার মূল কথা। আর এই পরিশুদ্ধির পরই মরুভূমির ওপর মেঘ জমে, আর সেই মেঘের গর্জন থেকে ভেসে আসে তিনটে শব্দ, প্রাচীন ভারতীয় উপনিষদ থেকে নেওয়া। প্রথম নির্দেশ দাত্তা। মেঘের দ্বিতীয় গর্জন নিয়ে আসে দ্বিতীয় নির্দেশ দায়াদ্বাম, এবং মেঘের তৃতীয় ও চূড়ান্ত নির্দেশ ড্যামিয়াতা। কিন্তু কি মানে এই শব্দগুলোর? চলুন একটু ভেঙে দেখি। ডেটা মানে দান করো, নিঃস্বার্থভাবে দেওয়া, ঠিক যে জিনিসটার অভাব আমরা দেখেছিলাম ওই সম্পর্কগুলোতে। ডেয়ারথ্বাম মানে সহানুভূতি দেখাও, নিজের খোলস থেকে বেরিয়ে এসে অন্যদের বোঝার চেষ্টা করো। ওই বিচ্ছিন্নতা ভাঙার এটাই উপায়। আর ডামিয়াতা মানে সংযম করো, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। সব মিলিয়ে এটা যেন এই ওয়েস্টল্যান্ডকে সারি তোলার একটা আধ্যাত্মিক প্রেসক্রিপশন। তো আমরা একদম শেষে চলে এসেছি আমাদের পঞ্চম আর শেষ পর্ব, শান্তি, দ্য পোমস লেগেসি। চলুন দেখি কবিতাটা শেষ পর্যন্ত আমাদের কি বলে। কবিতাটা শেষ হচ্ছে একটা অদ্ভুত স্বীকারোক্তি দিয়ে। কবি বলছেন, দিস ফ্র্যাগমেন্টস আই হ্যাভ শড অ্যাগেনস্ট মাই রুইন্স। মানে এই যে এতগুলো ভাঙা টুকরো আমি জড়ো করলাম, এগুলো দিয়েই আমি আমার ধ্বংসস্তূপকে কোনো মতে ঠেকিয়ে রেখেছি। পুরো কবিতাটাই যেন সেই ভাঙা টুকরোগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। আর একদম শেষে শান্তিহি শান্তিহি শান্তিহি, এটা একটা প্রার্থনার মতো, সেই শান্তির জন্য প্রার্থনা যা ভাষায় প্রকাশ করা যায় না। কবিতাটা এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। এলিয়েট তো তার ভাঙা পৃথিবীর টুকরোগুলোকে জড়ো করেছিলেন। আমাদের এই সময়ে, আমাদের এই ভাঙাচোরা পৃথিবীতে আমরা নিজেদের ধ্বংসস্তূপের বিরুদ্ধে কোন টুকরোগুলোকে জড়ো করি? কি দিয়ে নিজেদের বাঁচিয়ে রাখি? এই প্রশ্নটা নিয়ে কবিতাটা আমাদের ছেড়ে যায় ভাবার জন্য।